যাস কেন? দেখিস, আমি ঠিক ফিরে আসবো। পরদিন সকালে পারভেজ না ফেরায় কয়েকজন গ্রামবাসী জমিদার বাড়ির কুয়োর পাশ থেকে তার আতঙ্কিত মুখ আর গলায় কালো দাগসহ নিথর দেহ উদ্ধার করে। দেখেছিস, আমি তোকে কি বলেছিলাম, ওই অভিশাপ সত্যি। ওই শয়তানটা গ্রামের সব ভালো ছেলেদের কেড়ে নিচ্ছে। মা, আমার খুব ভয় করছে। আজ থেকে তুই আর চুল খোলা রাখবি না, এক মুহূর্তের জন্যও না। আমি তোর চুল শক্ত করে বেঁধে দেব, ওই শয়তানের নজর যেন তোর চুলের উপর না পড়ে। শিমু কোনো প্রতিবাদ করে না। খোকন মাস্টারের যুক্তিবাদী কথাগুলো তার কাছে এখন ফাঁকা বলি বলে মনে হয়। কি আশ্চর্য, একটা পাখিটাকে শোনা যাচ্ছে না, চারদিকটা কেমন চুপচাপ। ওফ, ঘুম আসছেই না, কেন এমন হচ্ছে? এক সময় সে ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখে। কিরে, এখনো তৈরি হসনি? কি এত দেখছিস আয়নায়? মা, আমার চুলগুলো কি আগের চেয়ে আরো কালো হয়েছে? কিসব বলছিস? যেমন ছিল তেমনই আছে। তোর কি হয়েছে বলতো? কদিন ধরে তোকে কেমন অন্যরকম লাগছে। কিছু হয়নি আমার, তুমি সব সময় শুধু চিন্তা করো। শিমু বদলে যেতে শুরু করে, সে আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে যায়। নাজমা ভাবি, শিমু কোথায়? ও কয়েকদিন ধরে পাঠশালায় যাচ্ছে না। শরীর খারাপ নাকি? কি বলবো, শরীর তো ঠিকই আছে, কিন্তু সারাদিন ঘরে বসে থাকে, শুধু চুল আঁচড়ায় আর কি সব বিড়বিড় করে। আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? দেখুন, যদি আপনার কথা শুনি। শিমু, কেমন আছো? যেমন দেখছেন। তুমি পাঠশালায় যাচ্ছ না কেন? তোমার বন্ধুরা তোমার কথা জিজ্ঞেস করছিল। ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কোনো সমস্যা? আমাকে বলতে পারো? আমার চুলগুলো সুন্দর না মাস্টার সাহেব? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু তাহলে আর সমস্যার কথা বলছেন কেন? যার এত সুন্দর চুল থাকে তার কি কোনো সমস্যা থাকতে পারে? খোকন মাস্টারের বুকের ভেতরটা হিম হয়ে যায়, সে আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। হাশেম চাচা, আমাকে বিমলা বানুর পুরো ঘটনাটা খুলে বলতে হবে।